নোরা ফোনে চোখ ডুবিয়ে বিড়বিড় করে লেখাটা পড়ে চোখ তুলে বলল, আমি ভয়ে আছি অন্য ব্যাপারে। আজকে যে 2 নাম্বারি করে জিতে গেল, পরের বার যদি একই ট্রিক অ্যাপ্লাই করে, তখন তো বারবার আমিই হেরে যাব। সুখের জানতে কৌতূহল জাগে দাদু কিভাবে চিট করেছে। সে প্রশ্ন করতেই নোরা মুখ কুঁচকে জবাব দেয়, আমি একটু এদিক ওদিক তাকিয়েছি, অমনি দাদু দুটো কাঁচা গুটি পাকা ঘরে ঢুকিয়ে দিল। সত্যি বলছি, তার একটু আগেই ওই দুটো দাদুর ঘরের স্টপে ছিল। ভাবা যায় বুড়িটা কত বড় চিটার। বুড়ি বলতে নেই, দাদু বকবে। 100 বার বলবো, বুড়ি বুড়ি বুড়ি। তোমার ফোনটা দাও। বেডে পা গুটিয়ে বসে সুখ সন্দিহান চোখে গালে হাত দিয়ে নোরার দিকে চাইল। ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইল, দুঃখের কথা শেয়ার করতে এসছিলে, নাকি সেটা ফোনের কাছাকাছি আসার অজুহাত মাত্র? নোরা নড়ে চড়ে বসে। সুখের হাতে থাকা ফোন আচমকা ছু মেরে নিজের আয়ত্তে এনে চুল উড়িয়ে দম্ভ করে বলল, এক ঢিলে 2 পাখি। সময় চলে সময়ের গতিতে, সে কারোর জন্য থেমে থাকে না। কেটে গেল আরও কিছুদিন। মাঝের দিনগুলোতেই সুখ যত পারে তত এড়িয়ে যেতে চেয়েছে বর্ণকে, কিন্তু বর্ণ সে তো সুখের মাঝে ফেসেছে নিজের অজান্তে। এই নতুন সুখকে সে বরদাস্ত করতে পারছে না। বাড়িতে যতক্ষণ থাকে মনে হয় আশেপাশে কিছু একটা নেই, হৃদয়টা যেন খালি খালি। হঠাৎ এক ঝলক সুখের দেখা পেলে আবার মনে হয় করণে প্রশান্তিরা ডানা মেলে উঠছে। কিন্তু এমন কেন হয়, সঠিক কারণটা আজও খুঁজে পায়নি বর্ণ, অথবা সে খুঁজতেই চাইছে না। সময়টা এখন পরন্ত বিকেল। সূর্য ধীর লয়ে হেলে পড়ছে পশ্চিম আকাশে। মৃদুমন্দ হাওয়ায় পাখির কিচিরমিচির শব্দ মিলেমিশে একাকার। বর্ণ হাত পা ছড়িয়ে বসে আছে তার রুমের ব্যালকনিতে। পরনে হাতা কাটা কালো গেঞ্জি, সিল্কি চুল আশ্রে এসে কপালের অর্ধেক অংশ ঢেকে গেছে। পায়ের কাছে ছোট টুলে পড়ে আছে হেডফোন। পাশে হেলান দিয়ে রয়েছে শখের গিটার। গিটারে যেন আজকাল সুর ওঠে না সহজে, মনে হয় তাল গোল পাকিয়ে যাচ্ছে। খানিক আগে গিটারে টুংটাং শব্দ তুলে গান ধরেছিল বরাবরের মতো। বাড়ি থাকাকালীন বিকেলের এই সময়টায় গিটার নিয়ে এখানে বসতো সে। তবে যেদিন থেকে গুটি সুটি পায়ে সুখে সে সামনে বসে না, তবে থেকেই কমে এসেছে এই অভ্যাস। হয়তো সুখ আসে না বলে, অথবা অন্য কোনো কারণে। কোলের ওপর ডায়েরি মেলে কোনো এক পাতায় কলম ঘষে যাচ্ছে বর্ণ। কপাল মাত্রাতিরিক্ত কুঁচকে আছে, ফলে চোখের মণি দুটোও ঢেকে গেছে। দূর থেকে দেখলে মনে হবে সে এখন চোখ বুজে আছে। নিম্নাষ্ট কামড়ে এক ভ্রু উঁচিয়ে নিচের লেখাগুলোতে বার কয়েক নজর বুলিয়ে নেয় বর্ণ। পরপর নাক সিটকায়। আচমকা একটানে ডায়েরি থেকে পৃষ্ঠা আলাদা করে নিল। আরও একবার লেখাগুলোতে চোখ হাঁটিয়ে ছুঁড়ে মারল তীর শূন্যে। হাওয়ার দাপটে খোলা পৃষ্ঠা ব্যালকনি থেকে উড়ে চলে গেল বেনামি গন্তব্যে। বর্ণের খেয়াল সেদিকে নেই। এক প্রান্তে ডায়েরি কলম দুটোই ছুঁড়ে মেরে কপালে হাত দিয়ে চোখ বুঝল সে। মাথাটা ঝিম মেরে আছে। হেডফোনের পাশে থাকা কফির মগ এতক্ষণে হয়তো ঠান্ডা বরফে রূপান্তরিত হয়েছে। মুখ থেকে শব্দ বের করে বর্ণ। বিরক্তিকর ঠেকছে সব কিছু। ভাঙচুর করতে ইচ্ছে করছে, রক্ত দেখার পিপাসা পেয়েছে। এলোমেলো পা ফেলে টোস্ত রুমে চলে এলো সে। ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়ে ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে বাঁ হাতে পুশ করে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করে। খানিক পর অস্থিরতা কমে আসতেই চোখ বুজে গা এলিয়ে দেয় বেডে। বর্ণর রুমের ব্যালকনির উত্তর কোণ থেকে উকি দিলে সুইমিং পুল লক্ষ্য করা যায়। এই মুহূর্তে সে যদি উকি দিত তাহলে পুলে পা ভিজিয়ে বসে থাকা সুখকে চোখে পড়ত নিঃসন্দেহে। সুখের ঠোঁটে খেলা করছে মৃদু হাসি। পরনের প্লাজো কিঞ্চিত ওপরে তুলে পা দুটো পুলে ভিজিয়ে নড়াচড়া করছে। হাওয়ায় ছেড়ে রাখা চুল উড়ছে এলোমেলো। সুখ সময়ে সময়ে কানের পিঠে গুঁজে দিচ্ছে সেসব। তার নজর নিবন্ধ রয়েছে পায়ের দিকে। পায়ের গোড়ালিতে আটকে থাকা রূপার পায়েল দুটো আকর্ষণীয় দেখাচ্ছে পুলের কালচে সবুজ পানিতে। গালের ডান পাশে কিছু একটা উড়ে আসতেই ধ্যানাচ্যুত হয় রমণীর। চকিতে হাত উঠে এলো গালে। একটা কাগজ। কৌতূহলবশত সেটা চোখের সামনে তুলে ধরে পিট পিট চোখে তাকায় সুখ। যে তোমায় ভালোবাসে তাকে দাও দুঃখ, তাকে দাও গভীর যাতনা, দাও তাকে সহস্র বছরের জমানো অনিদ্রার রাত। অগোচরে যে তোমার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়, চোখে তার এনে দাও নিঃশব্দ আর্তনাদ, অঝোর জল। তোমায় ভালোবাসার অপরাধে ভেঙে চুরে দাও তার অন্তঃস্থল। শাস্তি হিসেবে তার হৃদয়ে করে দাও নিষ্প্রাণ, যেন সে কখনোই কাউকে ভালোবাসার স্পর্ধা না দেখায়।
পৃষ্ঠায় লেখা প্রতিটি শব্দে নিঃশ্বাস আটকে আসছিল তার। হৃদযন্ত্র ছটফট করছিল তৃষ্ণায়। সুখের শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়। ভেতরটা যেন হু হু করে উঠল। আলগোছের লেখাগুলোয় হাত বুলিয়ে দেয় সুখ। এই টানাটানা লেখাগুলো তার খুব চেনা, ভীষণ চেনা। এই দারুণ লেখাগুলোর অনুকরণ করতে সে বারবার চেষ্টা করত এক সময়। প্রতিবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিল সে। সুখ ঘাড় বাঁকিয়ে বর্ণর ব্যালকনির দিকে চাইল। কেউ নেই ওখানে। সুখ পুনরায় লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে লাগলো। এই কথাগুলো কাকে নিয়ে হতে পারে? প্রতিটি কথা তো তার সাথেই মিলে যাচ্ছে। কাগজটা যেভাবে বেখেয়ালে হঠাৎ উড়ে এসেছিল সেভাবে ছেড়ে দিতে গিয়ে সুখের হাত থমকে যায়। লেখাগুলো নিজের কাছে যত্ন করে গচ্ছিত রাখার ইচ্ছে জাগে। কাগজটি ভাঁজ করে হাতের মুঠোয় পুরে সুখ উঠে দাঁড়ায় ত্রস্ত। শরীরে কাঁপুনি অনুভব হয় মৃদু ভারে। হৃদয় তখন অশান্ত। এই মুহূর্তে খোলা আকাশের নিচে বসে থাকা দেয়। উল্টো পথে পা বাড়াতে গিয়ে তামিম শিকদারের মুখোমুখি হয়। ভদ্রলোক মেয়েকে সঙ্গ দিতে এসেছিলেন। সুখকে উঠে যেতে দেখে সহাস্যে জিজ্ঞেস করলেন, উঠে যাচ্ছ কেন আম্মু? সুখ ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে। এদিক ওদিক নজর ছিটিয়ে নিজেকে ধাতস্থ করে ইশারায় বুঝিয়ে দিল। ব্যাস এমনিতেই এখানে বসতে আর ভালো লাগছে না। তামিম শিকদার মেয়ের মাথায় আদরে হাত রাখেন। বললেন মুচকি হেসে, তাহলে রুমে যাও। এলোমেলো পা চালিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। ড্রয়িং রুম ভিড়িয়ে আসার সময় হানিফা বেগমের খ্যাক খ্যাক স্বর ভেসে আসে। ওই দামড়ি মাইয়া এমন কইয়া ধর ফরাইয়া কই যাস? গায়ে গতরে খালি লম্বাই হইছস, এখনো ছুটা ছুটি কমে নাই। এসব ঢ্যাং দেখার জন্যই এতদিন বাইসা আছি। নজর পায়ের পাতায় নিবন্ধ রেখে একের পর এক সিঁড়ি পার করছিল সুখ। আশেপাশের কোনো শব্দই তার কানে পৌঁছতে পারছে না। চোখের তারায় ভাসছে কেবল কাগজে লেখা শব্দগুচ্ছ। চোখ অবনমিত রেখে আনমনে সিঁড়ি পার করার মুহূর্তে কিছু একটা ধাক্কা লেগে পেছনে ছিটকে পড়ে সুখ। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে। আ তার চোখ বন্ধ। বুকের বাঁ পাশে কাঁপতে থাকা যন্ত্রটি এখন আতঙ্কে ধরফর করছে। টের পেলেও সে গড়িয়ে পড়েনি। ধারালো উঁচু নিচু সিঁড়িতে। পূর্বে একটি শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে পড়েছে তার কোমল হাতের কবজি। সুখ ধীর গতিতে চোখ মেলে। মাথা থেকে সিঁড়ি ছুঁতে আর কিছুটা দূরত্ব বাকি। আর চোখে নিচে তাকাতেই ভয়ে রুহু কেঁপে উঠল তার। ঢোক গিলে ধীরস্থির ওপরে চাইল সুখ। বর্ণ ভাই ঠোঁটিলিয়ে হাসছে। এক হাত জিন্সের পকেটে, অন্য হাতে ধরে আছে তার হাত। সুখ তাকাতেই চোখাচোখি হয়। মৃদু ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বর্ণ, যা সুখের কানে আতঙ্ক হয়ে বাজল। ছেড়ে দেই, ছেড়ে দেই। বলার ফাঁকে হাত কিছুটা সামনে বাড়িয়ে দেয় বর্ণ, যার ফলে সুখের শরীর সমেত মাথা আরও খানিকটা পিছিয়ে গেল। শঙ্কায় ভীতিতে কলিজা ছলকে ওঠে তার। বর্ণর হাতের তালুতে তখনও তার হাতের তালু কঠোর বাঁধনে আবদ্ধ। সুখ বাঁধন আরও দৃঢ় করছে। ঠোঁটে ধূর্ত হাসি ফুটে উঠেছে বর্ণর। ভ্রুতুলে আচমকা হাতের আঙুল সিধে করে ফেলল সে। বর্তমানে সুখী কেবল আঁকড়ে আছে তার হাত। পুরুষটি সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে বাঁধন। সুখ টের পাচ্ছে হাত পিছিল হয়ে ধীরে ধীরে বর্ণর হাত হতে গলে আসছে। চোখে আতঙ্ক নিয়ে ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায় সুখ। এখন বর্ণ না বাঁচালে নিজ থেকে উঠে যাওয়ার শক্তি তার নেই। শেষ চেষ্টা হিসেবে বর্ণর তর্জনী আঁকড়ে ধরল সে। তখন তর্জনী আটকে পূর্বের ন্যায় দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নেয় বর্ণ। চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সুখ। বর্ণর চোখে অদ্ভুত শীতলতা। আস্ত একটা সুখের অস্তিত্ব তর্জনীতে ভর করায় জিমাগড়া হাতের রগ ফুলে ফেপে উঠেছে। পেশিবহুল পাথরের রূপ নিয়েছে যেন। একটা ডিল হয়ে যাক। এই সংকট মুহূর্তে কিসের ডিল? সুখ দাঁতের দাঁত চিপে অপর হাতে বর্ণকে ধরতে চাইলেও ছুঁতে পারল না। বেশি নড়াচড়াও করা যাবে না। সুখ আর চোখে টাইলস বিছানো ক্ষুরধার সিঁড়ির দিকে তাকে মাথা ঝাঁকায়। কি ডিল শুনে দেখা যাক। আমার আশেপাশে আসতে চাস না তো আসিস না, কিন্তু তুই জানিস যে কফিটা রোজ আমি তোর হাতে খাই, অ্যান্ড এই ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সুখ ফ্যালফ্যাল চোখে তাকায়। আব্বুকে মনে পড়ছে খুব। আম্মু বা কোথায়? আজ থেকে যতবার আমি বাড়ি থাকবো ততবারই আগের মতো কফি দিবি, আর সেটা নিজের হাতে মেক করে। নির্বিকার ভঙ্গিতে গম্ভীর গলায় শুধালো বর্ণ। মনে হলো আদেশ জারি করল। সুখের অস্থিরতা এক মুহূর্তের জন্য স্থির হয়ে আসে।
এক মুহূর্তের জন্য সে ভুলে গেল নিজের অবস্থা। মস্তিষ্কে কেবল একটি কথাই বাজছে, এ হ্যাবিট তুই তৈরি করেছিস। সে কি তবে পুরুষটির অল্প বিস্তর অভ্যাসে পরিণত হতে পেরেছে? তার এড়িয়ে চলায় বর্ণ তার শূন্যতা অনুভব করেছে মৃদুমন্দ। ঠোঁট টিপে অদৃশ্য হাসল সুখ। বর্ণ সচকিতে হাতের দিকে চাইল। এতক্ষণ বাঁচার জন্য ছটফট করা হাতটা এখন স্বেচ্ছায় আশা ছেড়ে দিয়েছে যেন। আঙুল ছাড়িয়ে নিতে চাইছে মেয়েটা। সে স্তম্ভিত চোখে সুখের অনুভূতি শূন্য মুখের দিকে চেয়ে 2 কদম পিছিয়ে হ্যাচকা টানে এক ঝটকায় সুখকে তুলে নিল। অবিলম্বে সুখ আশ্রে পড়ে তার প্রশস্ত বক্ষস্থলে। ডান হাত গিয়ে ঠেকেছে বর্ণর ঠিক বুকের বাপাশে, যেখানে হৃৎস্পন্দন ছন্দ হারিয়েছে এখন। সুখ খামচে ধরে সেথায়। জোরে জোরে নিঃশ্বাস টানছে সে। কপাল বেয়ে ঘাম বেয়ে পড়ছে এক বিন্দু। কম্পমান সুরের বর্ণ সুখের মুখশ্রী থেকে নজর সরিয়ে ধীরে মাথা নামিয়ে নিজের বুকের দিকে চাইল। সাদা টি শার্ট ভেদ করে বুকের মাংসপিণ্ডে নখ বেঁধে যাচ্ছে সুখের। মনে হচ্ছে জায়গাটা খুবলে হাতে নিয়ে আসবে এখনই। সুখ দাঁতে দাঁত চেপে আরও জোর খাটিয়ে খামচে ধরল সেখানে। এই বুকে তার একটু ঠাঁই দিলেই খুব বেশি ক্ষতি হতো। চোখে চোখ পড়তেই ঢুক গেলে সুখ হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আনমনে নজর যায় বর্ণর বুকের বাঁ পাশে। নখের দাগ চেপে গেছে টি শার্টে। সেই দাগের রং লাল রক্ত। সুখ হতবুদ্ধি চোখ বর্ণর দিকে চায়। পুরুষটির নজর শান্ত, নেই কোনো তারা, নেই কোনো রাগ অথবা ক্ষোভ। এক ধ্যানে নিজের বক্ষদেশে তাকিয়ে আছে। ভয় পেয়ে যায় সুখ। সে চায়নি এভাবে রক্ত বের হোক। আলতু ছুঁয়ে দিতে হাত বাড়িয়েও আবার গুটিয়ে নিল সে। মুখের অভ্যন্তরে জিভ নেড়ে চেড়ে বর্ণ কপাল কুঞ্চিত করে সুখের ভীত সন্ত্রস্ত চোখে চোখ রাখল। ব্যঙ্গাত্মক স্বরে বলল হঠাৎ, বুকের মা পাশে কত নিদারুণভাবে রক্তাক্ত করে দিলি। নাও ফিলিং হ্যাপি? হৃদয়টা ধক করে উঠল সুখের। কেন যেন কান্না পেল হঠাৎ। এক ঝলক চেয়ে মাথা নিচু করে নিল সে। টি শার্টের উপরিভাগে রক্তের চিহ্ন প্রশস্ত হচ্ছে ধীরে ধীরে। বর্ণর নজর এক সময় ফ্লোরে গেল। সুখের খানিক দূরেই ভাঁজ করা কাগজটি পড়ে আছে। তার নজর অনুসরণ করে সুখ ডানে তাকাতেই মস্তিষ্ক সজাগ হয়। এখন যদি বর্ণ ভাই এটা খুলে দেখে, নিশ্চয়ই প্রশ্ন করবে, আমার জিনিস তোর কাছে পৌঁছলো কিভাবে? তখন সে কি জবাব দিবে? তড়িঘড়ি করে সুখ নিচে ঝুঁকে কাগজ কুড়িয়ে তুলে পেছনে লুকিয়ে ফেলে হাসার চেষ্টা করল। বর্ণর কপালে সন্দেহের রেখা গাঢ় হয়। বুকের বাঁ পাশে হাত ডলতে ডলতে 1 পা 2 পা এগিয়ে আসে। মেয়েটা যার পর নয় ভয় পেয়ে গেল এভাবে এগোতে দেখে। অবচেতন মনে সে নিজেও পিছিয়ে যেতে লাগলো। ইট পাথরের আস্তরণে পিঠ ঠেকে যেতেই শ্বাস আটকে স্তব্ধ চিত্তে দাঁড়িয়ে রয় সুখ। বর্ণ দুপাশের দেয়ালে হাত রেখে বন্দি করে নিয়েছে তাকে। চোখ উল্টিয়ে তাকায় রমণী। বর্ণর দৃষ্টি সুখের চোখের মণিতে। ছোট ছোট নেত্রপল্লবে কি যেন খুঁজে ফিরছিল সে। অতঃপর খানিক ঝুঁকে এসে বলল হুমকি স্বরূপ, হাত বের কর, কি লুকিয়েছিস? সুখ ঠোঁটে ঠোঁট চেপে দুদিকে মাথা ঝাঁকিয়ে কিছু না বোঝায়। বর্ণ এটা শোনার পাত্র নাকি? সে পুনরায় বলল, কি আছে ওতে, দেখা দেখি। মণিদয় এপাশ ওপাশ ঘুরিয়ে এক কাণ্ড ঘটিয়ে ফেলল সুখ। আচমকা নিচে বসে পরপর বর্ণ এবং দেয়ালের মধ্যবর্তী ফাঁক থেকে হামাগুড়ি দিয়ে গলে এক ছুটে বেরিয়ে গেল। পিছু ঘুরে একবার তাকিয়ে ত্রস্ত পায়ে দৌড়ে চলে গেল চোখের অগোচরে। বর্ণ নিজ স্থানে থ মেরে দাঁড়িয়ে রইল। অত্যাধিক বিস্ময় চোয়াল কষে পড়ার উপক্রম। কিছু সেকেন্ড পার হতেই কপালে তর্জনী ঘষে ভ্রু গুটিয়ে আপনা আপনি বলল সে। এটা কি হলো? বুক কাঁপছে সুখের, গলা শুকিয়ে সুরের ঘাম ছুটছে। তড়িঘড়ি হাতে সেন্টার টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে চুমুকে গ্লাসের জল শেষ করলো সুখ। বর্ণর পাশাপাশি বহু হয়েছে, কিন্তু এতটা নিকটবর্তী ইতিপূর্বে গিয়েছে বলে মনে পড়ে না তার। অন্তঃস্থলের অস্থিরতা কমাতে সুখ রঞ্জুরের ত্রস্ত পায়চারি শুরু করে। একসময় বেডের কিনারা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে। কাগজটা আবারও চোখের সামনে মেলে ধরে। 6 অধিকবার পরেও চোখ সরাতে পারছে না। চোখ দুটো অনিমেষ স্থির হয়ে আছে বর্ণর উড়িয়ে দেওয়া ডায়েরির সেই ছিঁড়া পাতায়। যে তোমায় ভালোবাসে তাকে দুঃখ দাও। হ্যাঁ, সে পেয়েছে দুঃখ, ভেঙে চুরে গুড়িয়েছে অন্তঃস্থল। শত অনিদ্রার রাতে চোখে ঝরেছে অঝোর বৃষ্টি, নিঃশব্দ আর্তনাদ গলধকরণ করে নিতে পারবার 1000 বার। তবে কি বর্ণ এটাই চেয়েছিল? প্রলম্বিত শ্বাস ছেড়ে কাগজটা গুটিয়ে বুকের কাছে 2 হাতে এনে ফেলল সুখ। মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয়। একসময় উঠে গিয়ে স্টাডি টেবিলে চেয়ার টেনে বসল। হাতে কলম তুলে কাগজের উল্টো পিঠে রেখে রাখল।
হয়তো এক জনম আফসোস নিয়েই কাটিয়ে দিতে হবে। আপনি ইচ্ছে করেই আমার হননি বর্ণ ভাই। এই মুহূর্তে যদি না সামনের এই কংক্রিটের দেয়াল না থাকতো তবে নিঃসন্দেহে সুখ দেখতে পেত গুনে গুনে ঠিক 3 দেয়ালের পরে ফাঁকা আধার কক্ষে আশফিয়ান বর্ণ নামক নিষ্ঠুর অন্তরে করা পুরুষটি হেতাহিত জ্ঞানশূন্য হয়ে চুল খামচে বসে আছে। ক্ষণে ক্ষণে বুকে হাত চেপে হৃদযন্ত্রের ছটফট কমাতে চেষ্টা করছে। পরক্ষণে ব্যর্থ হয়ে বিরক্তিতে তাতে দাঁত নিষ্পেষিত করে হাত মুঠোবদ্ধ করে সোফার হাতলে ঘুষি বসাচ্ছে। পায়ের সর্বস্ব দিয়ে সোফায় আঘাত করে আয়নার সামনে চলে এলো বর্ণ। বাহিরেই বেরোচ্ছিল সে। মাঝপথে বোবা ফুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। কোথায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটাই মনে পড়ছে না এখন। সুখের নখ বিঁধে যাওয়া স্থানে মৃদু চিনচিন করছে, কিন্তু সেই সূক্ষ্ম ব্যথা বর্ণের জিমে গড়া শক্তপোক্ত শরীর কাবু করতে অক্ষম। একটানে টি শার্ট শরীর থেকে আলাদা করে ফেললো সে। পরপর ছুঁড়ে মারলো দিক শূন্যে। কালো চাদরে আবৃত বেডের কোনায় গিয়ে পড়লো টি শার্টখানা। হ্যাঁ, কালো, এটাই তার প্রিয় রং। খুব খেয়াল করলে পরিলক্ষিত হবে বর্ণর ব্যবহৃত অধিকাংশ জিনিসের রং ডার্ক। উদম গায়ে আয়নায় নজর রাখে বর্ণ। পারফিউমের মাতাল করা ঘ্রাণে আশপাশ ভরে উঠেছে। বুকে ঘাড়ে ঘামের উদ্রেক হয়েছে ইতিমধ্যে। আশ্চর্য, এমন ঠান্ডা পরিবেশেও ঘামছে কেন শরীর? বর্ণ রিমোট কন্ট্রোলার চেপে কক্ষ হালকা আলোকিত করে। অবচেতন মনে হাত বিচরণ করছে বক্ষদেশের ক্ষতস্থানে। প্রথম প্রথম অনাকাঙ্ক্ষিত হলেও শেষের দিকে যে সুখ ইচ্ছে করেই শক্তি প্রয়োগ করেছে বর্ণর তীক্ষ্ণ মস্তিষ্ক তা বুঝে নিতে সময় ব্যয় করেনি। সেও নিশ্চুপ দেখতে চেয়েছিল মেয়েটা কতক্ষণ এইভাবে খামচে ধরে রাখতে পারে। চারটি নখের চাঁদাকৃতি রেখা দেখা যাচ্ছে বাঘারের তলদেশে। কালচে নীল রং ধারণ করেছে সব। বিড়ালানির নখের প্রশংসা তবে করতেই হচ্ছে এবার। সুখ সুখ। দরজায় ঠক ঠক আওয়াজ সমেত নোরার চেঁচামেচিতে ব্যালকনি থেকে চলে এলো সুখ। দরজা মেলে দিয়ে বুকে হাত গুজে ভ্রুকুটি করে সামনে দাঁড়িয়ে রইল অল্পক্ষণ। ভিতরে আসতে বলবে না? রুম এবং ব্যালকনির মধ্যস্থে অবস্থিত দেয়ালসমূহ কাচের পর্দা গুটিয়ে রাখা। বাহিরের আকাশ স্পষ্টতই বোঝা যায়, ক্রমশ আধারে ঢেকে পড়ছে আকাশ। এখনই সন্ধ্যা নামবে। সুখ সেদিক থেকে নজর ঘুরিয়ে পুনরায় নোরার উৎসুক মুখশ্রীর দিকে তাকালো। আকাশের দিকে ইঙ্গিত দিয়ে বলল, সন্ধ্যা হয়ে আসছে, ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। যাও গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো, আমি আসছি। মুখ ভেঙায় নোরা। ভেবেছিল এই সুযোগে সুখের রুমে গুজে থাকলে পড়া থেকে কিছু মুহূর্তের জন্য রেহাই পাওয়া যাবে। তার উপর এতগুলো সিঁড়ি চড়তে চড়তে পানির পিপাসা পায়, সাথে কোমর ব্যথা। যদিও লিফটের ব্যবস্থা আছে, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক সপ্তাহ ধরে তা বন্ধ আছে। এটা নাও, বর্ণ পাঠিয়েছে তোমার জন্য। সুখ ক্ষুদ্র আঁখিতে নজর ফেলে। নীল কাটার। সে জানতে চাইল ইশারায়। এটা দিয়ে আমি কি করব? বলেছে তোমার সূচের চেয়েও সুচালো, খুঁড়ে চেয়েও ধারালো নখগুলো যেন আগামী 1 ঘন্টার মধ্যে গোড়া থেকে কেটে ফেলা হয়, যাতে অন্য কারো বুক রক্তাক্ত না হতে পারে। সুখ শঙ্কিত চোখে প্রথমে নিজের নখের দিকে তাকালো আনমনেই। অতপর ইশারায় কিছু বলতে চেয়ে থেমে গেল। কঠিন শব্দের ইঙ্গিত নুরা বুঝবে না, তাই সে ফোনের কিবোর্ড প্রেস করে লিখল, অসম্ভব। আমার নখ আমার সম্পদ। অন্য কারোর কথায় এই সুখ এখন আর প্রভাবিত হয় না। বলে দিয়ে এসো তোমাদের রকস্টারকে। নুরা 3 বার লেখাটা পড়ে আসছি বলে উল্টো পা ঘোরাতে নিল। সুখ থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ? নুরা বেশ গুরুগম্ভীর স্বরে ছটফট গলায় শুধায়, তোমাকে একটু আগে যা বললাম তা 1 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে মুখস্থ করে এসেছি। এখন তোমার কথাগুলো বর্ণকে বলে আসি তাড়াতাড়ি, নয়তো ভুলে যাব। সুখ হতভম্ব হয়ে থ মেরে রইল। কথা মুখস্থ করে এসেছে মানে? এই পুরুষ আর কি কি দেখাবে কে জানে। নোরাকে পুনরায় ফিরে আসতে দেখে সুখ প্রশ্নাতীত চোখে চাইল। সে কাছাকাছি এসে বলল মনে পড়ার ভঙ্গিতে ফিসফিসিয়ে, বর্ণ আরও বলেছে, যদি 1 ঘন্টার মধ্যে নখ কেটে না ফেলো তবে শাস্তি হিসেবে কড়া রোদে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তুমি এই ভিবরুলকে কি করেছো? সুখ দাঁতে দাঁত চাপল। এমনিতেই সময় নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করলো, তার উপর শাস্তি দেওয়ার হুমকি। তাচ্ছিল্য হাসল সুখ। তাকে আগের মতো ভেবেছে পুরুষটি, যে বর্ণর পছন্দ মতো নিজেকে সাজাতে গোছাতে এক পায়ে খাড়া থাকতো। তার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করার মাঝে তৃপ্তি খুঁজে নিত। এই সুখ এখন নিজের অভ্যাস পাল্টে নিয়েছে। নির্দয় পুরুষটি তাকে বাধ্য করেছে।
পাল্টাবেই বা না কেন? ইহজীবনে তার হবে না জেনেও পুরুষটির রঙে নিজেকে রাঙিয়ে ওনার সামনে উপস্থিত হওয়া বোকামি বই আর কি হতে পারে? সুখ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে সে তো দূরেই সরে আসতে চাইছে, কিন্তু মন মস্তিষ্ক যেন ততই নিদারুণভাবে ধাবিত হচ্ছে বর্ণর প্রতি। কেন কেন কেন? আর পুরুষটি বা কেমন? বারবার তাকে দুর্বল করে দিতে লাজ লজ্জা আত্মসম্মান পেছনে ঠেলে কাছাকাছি এসে পড়ছে। রাতের খাবার এক টেবিলে বসেই খাওয়া হয়েছে সকলের, বর্ণ বাদ যায়নি। সুখ চোখ না তুলেও টের পেয়েছে লোকটা সুচারু তির্যক চোখে তিনবার তাকিয়েছে তার দিকে। তামিল শিকদারের ঘরে গিয়ে তাকে ঔষধ খাইয়ে কিছুক্ষণ পাশে বসলো সুখ। ভদ্রলোকের হার্টের অসুখ, নিয়মিত মেডিসিন নিতে হয়। সুখ এই ব্যাপারে খুব সচেতন। বাড়িতে থাকাকালীন সময়ে রোজ নিজের হাতে আব্বুকে ঔষধ খাইয়ে দেয়। বাহিরে থাকলে ভিডিও কলে ওষুধের হিসেব নিতেও ভুল করে না। রুবায়াতে এই বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে। মেয়ে থাকতে তার আবার কিসের চিন্তা? সুখ বিদায় নিয়ে বেরিয়ে এলো। সাইমা বুয়া আর রামসা তখন ড্রয়িং রুমে, সাথে হানিফা বেগমও আছেন। টিভিতে প্রিয় সিরিয়াল চলছে তাদের, না দেখলে হয়। সুখ কয়েক সিঁড়ি পার করতেই কোত্থেকে বর্ণ ছুটে এলো। মনে হচ্ছিল এতক্ষণ তাকে বাগে পাওয়ার প্রতীক্ষায় বসেছিল। আজকাল সীমাহীন অবাধ্য হয়েছিস দেখছি। কথা শুনছিস না আমার? সেটা ছাড়, বুকের কি হাল করেছিস? উকি মেরে দেখেছিস একবার? আমি তো ভয়ে আছি বিড়ালিনীর আঁচড়ে কোথাও ইনফেকশন না হয়ে যায় আবার। সুখ অসন্তোষ মিশ্রিত ক্ষিপ্র চোখে চেয়ে দ্রুত পা চালালো অগ্রভাগে। খুব বুঝতে পেরেছে তাকে রাগিয়ে দিতে উৎপেতে আছে লোকটা। বর্ণ নিজের হাঁটার গতি বাড়িয়ে সুখের পাশাপাশি চলতে লাগে। স্ক্রিন অফ করে ঠোঁটে ঠোঁট চেপে ফোন থেকে নজর সরিয়ে ভ্রু কুটিয়ে বলল, ধরে আঁচড়ের জের ধরে ঘুমের ঘোরে বড়সড় একটা অঘটন ঘটে গেল। আম্মুকে কি জবাব দিবি তখন? শুনেছি আজব প্রাণীদের আঁচড়ের প্রতিক্রিয়ায় কেউ কেউ পাগল হয়ে যায়। আবার যদি তেমন কিছু হয়? সুখ আর সহ্য করতে পারছে না এসব আজব বার্তা। দ্রুত কদমে এগোতে লাগলো সে। মনে হচ্ছে দৌড়াচ্ছে। বর্ণর গতি কমে আসে। নিশ্চল চোখে ঘাড়ে হাত বুলিয়ে নিজের কাজে নিজেই খানিকটা অবাক হলো। রাতের ডিনার শেষে কোন দিকে নাচে এসে নিজ কক্ষের অভিমুখে হাঁটা ধরে সব সময়। আজ নিয়ম ভেঙে সে কি অপেক্ষা করছিল ফুলের? তার সাথে কথা বলতে, কথার তালে কি সব আজগুবি কথাও বলে দিলেও ধ্যানেই ছিল না তখন। সুখ সেকেন্ড ফ্লোরে উঠে থামল। বর্ণ এখন আর পিছু আসছে না। এক নজর পিছু চেয়ে পুনরায় সামনে ছুটল সুখ। মায়া বাড়িয়ে কী লাভ? আইজা বিস্ময়ে আতঙ্ক কাটাতে পারছে না কিছুতেই। এই প্রথম শিকদার বাড়ির দোরগোড়ায় পুলিশের আগমন ঘটল, তাও কার খোঁজে? বর্ণ। সময়টা সকাল 8:30। নোরাকে রামসার হাত ধরে স্কুলে পাঠিয়ে সবাই ড্রয়িং রুমে বসেছিলেন রুবাইয়াত এবং হানিফা বেগমের সাথে। তখনই বাড়ির নাম্বারে গার্ড আতিফ ফোন করে জানালো গেটে পুলিশ ফোর্স এসেছে। বর্ণর মাঝে কোনো ভাবাবেগ দেখা দেয়নি তখন। সে যেন পূর্ব থেকেই অবগত ছিল। মাহিরকে ইশারায় কিছু একটা বলে পুলিশের সাথে সাথে হেলে দুলে গাড়িতে উঠেছে। মনে হচ্ছে থানাতে নয়, বরং দর্শকের সামনে কোনো কনসার্ট পারফরমেন্স করতে যাচ্ছে। বলা বাহুল্য, বর্ণর সম্মান রক্ষার্থে পুলিশ সিভিল ড্রেসে এসেছে। এই মিডিয়ার জগতে পান থেকে চুন খসলেই ব্রেকিং নিউজ করে দিতে দুবার ভাববে না। সত্য যাচাই করেই বা কয়জন? আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি পুলিশ কমিশনার জুবাইর। চোখে মুখে খুশির ধারা উপচে পড়ছে তার। বর্ণর সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছে। ভদ্রলোক নাকি তার বিশাল বড় ভক্ত। দেখা করে সেলফি নিতে চেয়েছিল বার কয়েক, কিন্তু দর্শকের ভিড়ে বর্ণর কাছাকাছি পৌঁছা দুষ্কর ছিল। বর্ণ নিঃশব্দে ঠোঁটেলিয়ে হাসল। কমিশনারের সাথে কয়েকটা সেলফিও নিল। খানিক পর এসপি সাদৃতের আগমন ঘটলে সকল অফিসার অবিলম্বে দাঁড়িয়ে কপালে হাত ঠুকে স্যালুট জানায়। বর্ণ তখন পা তুলে আইসি ভঙ্গিতে যথাস্থানে বসে। রূপম খুনের ব্যাপারে সাক্ষ্য লাগত বর্ণর। যেহেতু রূপমের বহিষ্কারের দিন বর্ণ সেখানে সশরীরে উপস্থিত ছিল এবং তারই পরিবারের এক মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল স্যার। বর্ণর পাশাপাশি সুখের মুখ নিঃসৃত বাণীও চাইছিল অফিসার। বর্ণ ঠান্ডা গলায় যেন হুমকি দিল, আজকের পর থেকে সে এবং তার পরিবারের কোনো সদস্য কোনোভাবেই রূপম হত্যার কেসের সাথে ইনভলভ হবে না। অফিসাররাও যেন তাদের ভুলে যায়। এটা এক প্রকার তার জন্য মানহানি। প্রথমবার হাসি মুখে স্বেচ্ছায় তাদের সাথে চলে এলেও দ্বিতীয়বার ছাড় দেবে না। এসপি ইয়াস আদ্রিত জোরপূর্বক হেসে মুখের
অভ্যন্তরের দাঁতে দাঁত নিষ্পেষিত করে সব শুনেছে। মাথার ভেতর জট পাকিয়ে যাচ্ছিল। রূপমের লাশের ওই পার্সেল ছাড়া কোনো এভিডেন্স নেই খুনি পর্যন্ত পৌঁছার। পার্সেল নামক সেই কফিন থেকেও কোনো ক্লু পাওয়া যায়নি। ভবিষ্যতে আদৌ খুনি শনাক্ত করা সম্ভব হবে কিনা জানা নেই। যতক্ষণ সেখানে ছিল পর্ণর অধর জুড়ে বাঁকা হাসির রেখা কিঞ্চিত কমেনি। রুমালে ঢাকা মুখশ্রীতে তখন চোখ দুটোই দেখা যাচ্ছিল কেবল। বাহিরে পা রাখতেই হাত মুঠোবদ্ধ হয়ে জল শক্ত হয়ে আসে আপনা আপনি। কালচে ধূসর চোখের কহিনী নিষ্ঠুর হিংস্রতা। মাহির বাইক নিয়ে বাহিরেই দাঁড়িয়েছিল। বর্ণকে চক্ষুগোচর হতেই এগিয়ে আসে। বর্ণ হঠাৎ অগ্নিচক্ষু নিয়ে তীরে আসতেই ভরকে গেল মাহির। দু কদম পিছিয়ে হড়বড় করে বলল ভীত গলায়, আমি কিছু করিনি ভাই। চোয়াল খিচে চোখ বুজে ভ্রুরেখার ওপর তর্জনী ঘষিয়ে বর্ণ। নিজেকে সংযত করার এটাই প্রচেষ্টা। চোখ খুলে দৃঢ় অথচ রূঢ় স্বরে বলল স্বল্প ভাষায়, সরে আয়। মাহির তাই করে। বাইক ছেড়ে খানিক দূরে সরে আসে। বর্ণ বিলম্ব না করে উঠে বসল। পরপর হেলমেট পরে ভুবু শব্দ তুলে উড়ে বেরিয়ে গেল গেট পেরিয়ে। হতভম্ব দাঁড়িয়ে মাহির সেকেন্ড কয়েক পর চেঁচিয়ে উঠল, ভাই আমি এখানে। বর্ণ শুনতে পেয়েছে তার হতাশ মিশ্রিত বাক্য। সে তো ততক্ষণে চোখের আড়ালে। মাহির দীর্ঘশ্বাস ছাড়ে। এভাবেই চলছে জীবন। তবে বর্ণকে সে বড় ভাইয়ের মতোই ভালোবাসে সর্বদা। তার জন্য জীবন দ্বিতীয় দুবার ভাববে না। আজ সে এখানে দাঁড়িয়ে আছে, দম ভরে শ্বাস নিতে পারছে শুধুমাত্র বর্ণর জন্যই। নয়তো কবেই আকাশের মেহমান হয়ে যেত। আজ থেকে 3 বছর আগের কথা। হসপিটালের বেডে শায়িত ছিল মাহির। দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, প্রতিস্থাপন করতে হবে। মধ্যবিত্ত পরিবারে বাবার টাকাতেই সংসার চলে। 3 ভাই বোনের মাঝে সেই সবার বড়। তখন সে ভার্সিটির কন্ডিটাও পেরোয়নি। বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করিয়ে কত টাকাই বা আয় হতো। তাকে সুস্থ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার সামর্থ্য বাবার ছিল না। কিন্তু কেউ হাল ছেড়ে দিতে নারাজ। মায়ের বিয়ের গহনা বিক্রি করে দিল মাহিরের নিষেধ অমান্য করে, যা তিনি পরম যত্নে দীর্ঘ বছর আগলে রেখেছেন। কোনো মায়ের কাছে নিশ্চয়ই সন্তানের জীবনের চেয়ে ওই সামান্য গহনার প্রয়োজনীয়তা বেশি হবে না। বাস্তবতা বড্ড নিষ্ঠুর। মধ্যবিত্ত অথবা গরিবদের জন্য তো আরও দুর্বিষহ। প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ ধার দিতে নারাজ। মাহিরের মতো তাদেরও বিশ্বাস ছিল সে আর বেঁচে ফিরবে না ওই পথ থেকে। মৃত্যুই শেষ পরিণতি। শুধু শুধু টাকা নষ্ট। ছেলেকে হারিয়ে ধার দেওয়া টাকা আর ফেরত দিতে ইতিউতি করতে পারে, এই ভয়ে সবাই সাহায্যের বদলে নিজেদের অভাবের কাহিনী পাঠ করে শোনাতো। আজ মাহির সম্পূর্ণ সুস্থ, সবল ও স্বাভাবিক। সেদিন বর্ণই পাশে দাঁড়িয়েছিল তাদের ভেঙে পড়া পরিবারের। চিকিৎসার সমস্ত টাকা নিজে বহন করেছে। এই ঋণ কী দিয়ে শোধ করা যায়? বর্ণ ফেরার পর থেকে উদ্বিগ্ন চিত্তে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে আয়জা। ভদ্রমহিলা ভয় পেয়েছিলেন পুলিশ দেখে, তার চেয়ে বেশি ভয় পেয়েছেন কোথাও ছেলের প্রেস্টিজে আঘাত আসবে না তো। বর্ণ আশ্বস্ত করেছে, তেমন কোনো ব্যাপার নয়, ব্যাস অল্প স্বল্প একটু প্রয়োজন ছিল তাকে ওই পুলিশদের। হানিফা বেগম এহেন সংবাদে গদগদ করে উঠল। সত্যি বলতেছ দাদু ভাই? পুলিশ গো, তোমার সাহায্য দরকার ছিল, তোমার কাছে আইছে তারা? বর্ণ ড্রয়িং রুম ভিড়িয়ে যাচ্ছিল। দাদুর কথায় ছন্দ হেসে পিছু ঘুরল। পরপরই দুদিকে হাত প্রসারিত করে কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে সায় জানালো, বোঝালো ওনার কথাই সঠিক। বৃদ্ধা আরও পেয়ে বসে রুবায়াতকে শুনিয়ে গর্বের সহিত বলল, দেখছো, আমার নাতির কাছে হাত পাততে স্বয়ং পুলিশ অফিসাররা আইছিল, কত মান্য করে তারে। সুখ তখন গার্ডেনে বসেছিল বই হাতে। ওই 4 দেয়ালের থেকে বেশি খোলা আকাশের নিচে প্রকৃতির মৃদু হাওয়ায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। বর্ণকে ফিরতেও দেখেছে। বাড়ি প্রবেশের পূর্বে এক ঝলক তার দিকে চেয়েছিল। চোখাচোখি হওয়ার আগেই নজর সরিয়ে নিয়েছে সুখ। পাছে যদি উল্টো চালিয়ে তার কাছে উড়ে এসে নির্লজ্জের মতো বলে বসে, তুই এখানে বসে গেটের দিকে তাকিয়েছিলি, এর মানে আমার জন্য ওয়েট করছিলিস, এম আই রাইট? এমন কথাগুলো আগের বর্ণের মুখে শোনা দিনের আকাশে চাঁদ দেখার মতো হলেও এই বর্ণ বেশ দম্ভ নিয়ে বলতে পারে তা গত কদিনে বেশ ভালো করে বুঝে নিয়েছে সুখ। সে যে ভালোবাসে তা ওই উজবুক রকস্টার জানতে পেরেছে যে কেন যে সেদিন জাতমাত ভুলে মনের কথা তুলে ধরতে গেল। বাড়িতে পুলিশ আগমনী বার্তা আজাদ শিকদারকে পৌঁছে দিয়েছিলেন আয়জা। তিনি চটজলদি ছেলের নাম্বারে ডায়াল করেন তৎক্ষণাৎ।
বর্ণ সেই সময় থানায় ছিল বিধায় রিসিভ করেনি। রুমে পৌঁছে ল্যাপটপ সামনে নিয়ে ভদ্রলোককে কল ব্যাক করে বর্ণ। এমনিতে প্রথমে কল তোলেনি, তার উপর যদি কল ব্যাক না করা হয় সেই চিরপরিচিত বাক্যটি আবার শুনতে হবে। এতটা অধপতন হয়েছে তোমার, খুব বড় হয়ে গিয়েছো, এখন বাবাকে আর চোখে পড়ে না। রিং পড়ার সাথে সাথে আজাদ শিকদার কল ধরলেন, যেন বর্ণর কলের অপেক্ষাতেই বসেছিলেন। মুখের ভাষা গম্ভীর। বর্ণ দু চার কথা বলে ফোন রেখে দিল টি টেবিলে। বাজ পাখির ন্যায় তির্যক নজর পূর্ব থেকেই স্থির ছিল ল্যাপটপে।